অন্যদিনকে পান্তা ভাত খান? হ্যাঁ, 15-20 দিন থেকে খাই গরমে। গরম যেদিন থেকে পড়েছে আজও ব্যতিক্রম হয় না। তারপরে কি করলেন? বাড়ি থেকে কটার সময় বেরোলেন? ওই তো 9টায় বেরিয়েছি। কোথায় কোথায় গেলেন? কত বাড়ি থেকে এসে মিল্কি ঘোল্লা, তারপরে এসে টিয়ার 2টো বুথ, তারপরে এসে তালিকপুর পূর্বপাড়া। কেমন দেখলেন? খুবই সুন্দর আবহাওয়া। সব থেকে হচ্ছে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথাও কোনো আমাদের কংগ্রেস প্রার্থী অজিত চৌধুরী 2019 সালেও দেখেছিলাম যে বহরমপুরে দৌড়াদৌড়ি শুরু করেছিল, ছোটাছুটি, কখনো জামা খুলে গেঞ্জি গায়ে দিয়ে, কখনো কোনো বুথের ভিতরে গিয়ে অনেক নাটক তিনি মঞ্চস্থ করেন ভোটের দিনে। এবার সেই নাটক দেখছেন না, উনি বুঝতে পেরে গিয়েছেন যে এবারে আর ওনার কোনো চারা নেই। উনি 5 বারের এমপি হয়ে গেছেন, এবার আর উনি জিততে পারবেন না, ওটা বুঝতে পেরে গেছেন। কাজে এত নাটক করে আর লাভ হবে না। আপনার মোবাইলে ঘন ঘন ফোন আসছে, এটাকে আপনার কর্মীরা করছেন না? নিশ্চয়ই কর্মী ছাড়া কি বলতে চাইছেন কর্মীদের? একটাই ইনস্ট্রাকশন, মাথা ঠান্ডা রেখে শান্তিপূর্ণভাবে ভোটটা করতে। এখানে এক শ্রেণীর পুলিশ অফিসাররা মোটামুটি, সব থেকে যেটা বাজে লাগছে যে কিছু পুলিশ অফিসার এই কেন্দ্রীয় বাহিনী পেয়েছে যথেষ্ট, তারা গাড়িতে করে মোবাইল ডিউটি করে বেড়াচ্ছে, করুক, কিন্তু বেশিরভাগ যারা তৃণমূলের বেশি স্ট্রেংথ আছে, তৃণমূলের কর্মী যেখানে বেশি আছে, সেই সব জায়গাতে গিয়ে নিজেদের পাওয়ার ফলাচ্ছে। এইসব অফিসারদেরকে আমরা চিহ্নিত করে রাখছি যে কতটা চামচাগিরি করতে পারে। তো এইসব পুলিশ অফিসারদের সাথেও হিসাবটা পরে বোঝা হবে, কারণ ওনারা কেন্দ্রীয় বাহিনী পেয়েছে। আমরা চাই না কোনো জায়গায় বিশৃঙ্খলা হোক, কেন্দ্রীয় বাহিনী শান্তি শৃঙ্খলার জন্য এসছে, শান্তি শৃঙ্খলাভাবে ভোট হবে। কিন্তু কিছু কিছু জায়গায় তো 100-র ভিতরে 90টা তৃণমূলের কর্মী, তারা উৎসবের মেজাজে ভোটটা করাচ্ছে। সেখানে পুলিশ অযথা গভর্নমেন্টের পয়সা পেয়েছে, গাড়ি পেয়েছে, পাবলিকের পয়সায় যে তেল, সেই তেল পুরো বিনা কারণে ছোটাছুটি করে বেড়াচ্ছে আর গ্রামে ঢুকছে, দেখাচ্ছে তাদের কত পাওয়ার। এগুলো আমরা অবজার্ভ করছি। নির্বাচন কমিশনকে জানিয়েছেন বিষয়টা? নির্বাচন কমিশনকে জানি কি হবে, কমিশন তো দিল্লিতে বসে আছেন, কলকাতায় আছেন, তারা তো এই সমস্ত আধিকারিকদের উপরেই নির্ভর করে সমস্ত কিছু করে। তো তাদের অ্যাক্টিভিটিসটা তো আমরা লক্ষ্য করছি, কিছু কিছু জায়গায় তারা নোংরামি করছে। তো আমরা এগুলো ওয়াচ রাখছি, আমাদের কর্মীদের কাছ থেকে বলছি মাথা ঠান্ডা করে ভোটটা করতে। তো তারপরে তাদের কারা কারা কোথায় ডিটেল ছিল, কে কোথায় ডিউটি করছে। আজকে আপনি যে ঘুরছেন বিভিন্ন বুথে বুথে, তাতে দেখা যাচ্ছে ভিন্ন বিরোধী দলের এজেন্টদের সঙ্গে আপনার দেখা হচ্ছে, সেই সৌজন্য বিনিময়টাকে কীভাবে দেখছে? দেখুন, সৌজন্যতার কোনো ত্রুটি হয় না, কারণ আমরা পলিটিক্স করি, নীতিগতভাবে লড়াই করি, এবং মমতা ব্যানার্জি বরাবরই এই শিষ্টাচারটা মেনটেন করেন। কারণ তিনার দল দীর্ঘদিন তিনি কংগ্রেস করেছেন, কংগ্রেসে তার হাতে খড়ি। সে 1984 সালে প্রখ্যাত আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি প্রথম পার্লামেন্টে গেছিলেন, মমতা ব্যানার্জি 1984। তারপর থেকে লাগাতার 7 বারের এমপি হয়েছেন, পরপর 3 বারের মুখ্যমন্ত্রীর গদিতে বসেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই চলার চেষ্টা করি। আজকে সারাদিনে আপনার পরিকল্পনাটা কিভাবে? সারাদিনে একটাই পরিকল্পনা, যাতে সুস্থভাবে বহরমপুর লোকসভার নির্বাচন, ভরতপুর বিধানসভার মানুষ যেভাবে 2021 সালে আমাদেরকে ভোট দিয়ে ভরসা করে আমাদের উপর আস্থা রেখেছিল, এবারও আমি ভরতপুর বিধানসভার মানুষকে আপনাদের মাধ্যমে বলবো, সকালটা মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে, অর্থাৎ সকালের সূর্য দেখলে বোঝা যায় সারা দিনটা কেমন যাবে। সকালের সূর্য কেমন দেখলেন? খুবই ভালো, খুব সুন্দর, এবং ইউসুফ পাঠানের পক্ষে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে। বাড়ি কটার সময় ঢুকবেন? বাড়ি ঢোকার কোনো সময়সীমা নাই, রাস্তায় থাকবো। সন্ধ্যার পরে যখন সব বুথ উঠে যাবে, সব ইভিএম মেশিন সুরক্ষিতভাবে স্ট্রং রুমে ঢুকে যাবে, তারপরে বাড়ি যাওয়ার। এখন এরপর কোথায় যাবেন? বিভিন্ন জায়গায় যাবো, কোনো ইয়ে নেই,
কোনো নির্দিষ্ট স্থান নেই। দুপুরে খাওয়ার পরিকল্পনা কি হয়েছে? খাওয়ার ওই সিজারকে বলেছি যে ডাল ভাত হলেই চলবে, তো ডাল ভাত খেয়ে নেব। আজকে 229 নম্বর বুথে গড্ডা পঞ্চায়েতে ওখানে একজন সাধারণ ভোটারকে কেন্দ্র বাহিনী মেরেছে এবং তিনি যেটা দাবি করছেন যে কেন্দ্র বাহিনী নাকি বলছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। এটা তো ওদের নেচার। দেখেন, গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডাইরেক্ট ক্ষমতায় টিকে থাকার জন্য, হ্যাট্রিক করার জন্য তিনি গতকালকেও পশ্চিমবাংলায় 4টে সভা করে গিয়েছে। আমি একটা কথা বলেছিলাম, যোগী আদিত্যনাথ 30শে এপ্রিল এসে পুরো ডাইরেক্ট মুসলিম সম্প্রদায়কে অ্যাটাক করে উল্টো করে টাঙিয়ে শায়েস্তা করব বলেছিলেন তিনি। তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যদি মুর্শিদাবাদের পুলিশ নিরপেক্ষ থাকে, মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তাহলে বিজেপিকে ভাগীরথীর গঙ্গায় ফেলতে আমার 2 ঘন্টা টাইম লাগবে। 2 ঘন্টার মধ্যে ভাগীরথীতে বিসর্জন দিয়ে দেবো বিজেপি পার্টিকে। সেইটা তারা উল্টিয়ে কেটে কুটে আমাকে অন্যভাবে প্রচার করতে চাইল। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী বর্ধমান থেকে আমাকে কোট করে বলেছে, কালকেও ব্যারাকপুর থেকে বক্তৃতাতে আমাকে কোট করে বলেছে যে टीएमसी का एक विधायक हिंदू लोगों को मार के भागीरथी में बहा देने के लिए बोल रहा है। मैं हिंदू लोगों को कोई शत्रु नहीं है। हिंदू मुस्लिम ये मैं 61 साल उम्र हो गया, मैं हिंदू मुसलमान नहीं मानते। अपना अपना धर्म, अपना अपना सब लोगों को करने का हक है। तो प्रधानमंत्री जी को बोलना चाहिए जो आप हैट्रिक नहीं कर पाएगी, अब प्रधानमंत्री यार नहीं होगी। 2 बार हो गया, वो 1977 से अभी तक कोई प्रधानमंत्री हैट्रिक नहीं किया। 2 बार हो गया तो ख़त्म हो गया। आपका 2014 से 2024 और 2 बार हो गया, वो आप पे বিভিন্ন বুথ থেকে একটা অভিযোগ আসছে যে কংগ্রেসি এজেন্টদেরকে নাকি আপনারা মানে আপনাদের দল নাকি মেরে ধরে বের করে দেওয়া হচ্ছে। কোনো দরকারই নাই। উনি নিজে আতঙ্কগ্রস্ত হয়ে সব কথাবার্তা বলছেন। উনি গত 10 দিনের যদি ওনার কোনো বাইট দেখেন বা সাংবাদিক সম্মেলনের যে মূল সত্তা যদি আপনারা পর্যালোচনা করেন ওনার বক্তব্য অধীরবাবুর, তাহলে ঘুরে ফিরে উনি নিজের ঢাক নিজে বাজাচ্ছেন। বলছেন একটা বুথ দখল করতে দেবো না, জাম করতে দেবো না, যদি কেউ বুথ দখল করে তৃণমূলের ক্রিমিনাল হারবাদ, তারা এসব ইত্যাদি বলছে। বিজেপি বলছে তৃণমূলকে চোর আর ওরা হচ্ছে ডাকাত। কারণ মোদিজি বিজয় মাল্যা থেকে শুরু করে যে বড় বড় শিল্পপতি তাদেরকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের চলে গেছে, তাদের ধরতে পারে না। আর তৃণমূলের ছুঁচকো চোর কিছু আছে, সেই ছুঁচকো চোরদের আইনে ব্যবস্থা হবে, তাদের বিরুদ্ধে ওনারা দুবেলা ঢাক বাজাচ্ছে। তা আগে ডাকাতদের ধরে আনেন, তারপরে চোরদের ধরুন, অসুবিধা নাই কিছু। যে চুরি করবে তার শাস্তি আইনে যা হবে হবে, আমরা মানতে বাধ্য। আমি তৃণমূল করলেও অন্যায়কে বরদাস্ত করি না। তৃণমূলের নাম করে যদি কেউ অন্যায় করে চুরি করে তার চোরের শাস্তি হবে। তেমনি বিজেপির নাম ভাঙিয়ে মোদিজির নাম ভাঙিয়ে ডাকাতি যারা করছে তারা কেন বিদেশে গিয়ে বহাল তবিয়তে ভারতবর্ষের টাকা। আর উনি যে মিথ্যাবাদী প্রধানমন্ত্রী 2014 সালের আগে বলেছিল আমি ব্ল্যাক টাকা উদ্ধার করব, কালো টাকা উদ্ধার করব এবং প্রত্যেকটা ফ্যামিলির হেডকে 15 লাখ টাকা করে দেবো। 15,000ও আজ পর্যন্ত দেয়নি। উল্টে আবাসন প্রকল্পের টাকা দিচ্ছে না। এই NREGS এর যারা জব কার্ড হোল্ডার টাকা কাজ করেছিল 3 বছর ধরে টাকা দেয়নি। তো বিজেপির কাছে আমাদেরকে কি ওই মিথ্যাবাদীদের কথা কে বিশ্বাস করবে? রেজিনগর, শক্তিপুর এবং বেলডাঙ্গা ওখানে আপনার যথেষ্ট প্রভাব আছে। ওই এলাকার কর্মীদের কি বার্তা দিচ্ছেন বা কিভাবে ভোট? দেখুন, 4 জুন যেদিন বহরমপুরে গণনা হবে সেদিন আমার কনফিডেন্স নিয়ে আমি বলছি, আমার ভরসাটা নিয়ে নম্বরে থাকবে আমার হোম বা প্রাক্তন আমার বিধানসভা রেজিনগর, সেটা 2 নম্বরে থাকবে। এটা যদি 50,000 হয় তো ওটাও 48,000 হবে। আজকে দিনে কিভাবে মনিটরিং করছেন আপনারা? মনিটরিং আমার তো ফোনে ফোনে আমার সব জায়গায় লোক বসানো আছে, আমাদের প্রত্যেকটা জায়গাতে লোক বসানো আছে। কোনো বড় ধরনের কোনো কিছু না হোক এটাই চাইছি। শান্তিপূর্ণ ভোট হোক, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেখ, পছন্দের দলের প্রার্থীকে ভোট দেবে, এটাই স্বাভাবিক। অধীর চৌধুরী বিনা কারণে
10 দিন থেকে একই রেকর্ড বাজাচ্ছে, এক বুথ দখল করতে দেব না। আবার নিজেই সকালবেলায় উঠে কাশিমবাজারের বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে আস্তে আস্তে বলেছে আমাদের জজ ভাই, যে গোলাম মোর্শেদ ওই বড়ুয়ার সভাপতি, তার জন্য বলছে ওখানে এক জজ সাহেব আছে, সে আমার 6টা বুথকে আমার বসতে দেয়নি। তাহলে তোমার তো রাজনীতিটা আজকেই ছেড়ে দেওয়া দরকার ডিক্লেয়ার। তুমি নিজে বলেছো অদিত চৌধুরী যে আমি একটা বুথ দখল হলে আমি রাজনীতি ছেড়ে দেবো, আমি আর রাজনীতি করবো না। তো তুমি নিজেই বলছো সকালবেলায় যে খরজনা এলাকায় জজ যে ভালো নাম গোলাম মোর্শেদ, সে তৃণমূলের ব্লক সভাপতি, সে নাকি তার আশপাশের 4টে 53, 54, 51 কী সব বলছিল। তো এইসব বুথ যদি নিজেই বলছে দখল হয়ে গেছে, তাহলে রাজনীতিটা আজকেই ছেড়ে দেখ, বলে দেখ প্রেস করে যে ভাই আমি প্রার্থী পদ উইথড্র করে নিলাম। ঠিক আছে।